হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন আছি আপনাদের সঙ্গে নতুন এক ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে মাইক্রো ড্রাইভ FC51। খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাইভ। এমন কোনো ফ্যাক্টরি নাই বাংলাদেশে যে ফ্যাক্টরিতে এই মাইক্রো ড্রাইভ বা ড্যানফোসের কোনো ড্রাইভ নাই। অবশ্যই প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই ড্রাইভ থাকে। তো এই ড্রাইভ থাকলে অপারেশন জানতে হবে, অপারেশন ম্যাক্সিমাম সবাই জানেন, কিন্তু এটাকে ক্লিনিং প্রসিডিউরটা সবাইকে জানা ফরজ। বিকজ ক্লিনিং প্রসিডিউর যদি আপনারা না জানেন, তাহলে কিছু একটা নতুন ড্রাইভ আপনি লাগাইছেন, কিছুদিন পরে দেখবেন যে ড্রাইভটা ভিতরে প্রচুর এবং অ্যাক্সেস লেয়ারের ডাস্টের লেয়ারের কারণে ড্রাইভটা ম্যাল ফাংশনিং করবে, মানে অ্যালার্ম জেনারেট করবে, ওভার হিটেড টেম্পারেচার শো করে বন্ধ হয়ে যেতে পারে। তো এই যে অ্যালার্ম জেনারেট করবে বা এই ওভার হিটেড হবে, শুধুমাত্র কারণ হচ্ছে যে ক্লিনিং যদি রাইটলি ক্লিনিং না করা হয়, ইয়ারলি যদি ক্লিনিং না করা হয়, অথবা 2 ইয়ারলি যদি ক্লিনিং না করা হয়, তাহলে ড্রাইভটা প্রচন্ড ডাস্টের কারণে ডাস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। আর ম্যাক্সিমাম কারণ হয় ড্রাইভ নষ্ট হয়ে যাওয়ার পিছনে হচ্ছে যে ডাস্টের কারণে। এখন পর্যন্ত হিস্টোরিতে দেখা যায় যে যত পার্সেন্ট ড্রাইভ নষ্ট হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ আসছে হচ্ছে ড্রাইভ ইনসাইড দ্য ডাস্টের কারণে। তো সুতরাং ডাস্ট যদি রিমুভ করা যায়, ক্লিনিং করা যায় খুব ভালোভাবে, তাহলে দেখবেন আপনার ড্রাইভটা লংজিভিটি বেড়ে যাবে। তো সুতরাং এই প্রসিডিউরটা কেমনে করব? বাংলাদেশে আসলে এই ক্লিনিং প্রসিডিউরটা মেনটেন করা হয় না, এবং যদি ড্রাইভ নষ্ট হয়ে যায় ইমিডিয়েট নতুন একটা পারচেজ করে লাগিয়ে দেওয়া হয়। তো আমার জানা মতে আমি যেটা করি সেটা হচ্ছে, যদি কোনো ধরনের ড্রাইভ এই ধরনের ম্যালফাংশনিং করে, আমরা ফার্স্ট যে অপশনটা করি সেটা হচ্ছে ড্রাইভটাকে ফুললি ডিসমেন্টাল করে ফেলি, খুলে স্টেপ বাই স্টেপ পুরো প্রসিডিউরটাকে আমরা ক্লিনিংটা করে ফেলি। ক্লিনিং করার পরে নতুন করে রিসেট করে আবার সিস্টেমে লাগাই দিই। আবার 2 বছর চলে যায়, দেন 1 বছর বা 2 বছর পর আবার আমরা এটাকে ক্লিনিং প্রসিডিউর আন্ডারে নিয়ে আসি। তো সুতরাং এই প্রসিডিউর আপনারা মেনটেন করেন, তো অবশ্যই একটা আপনি লংজিভিটি পাবেন, 10 বছর 15 বছর আপনি চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো সুতরাং এই প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করেছি, এইটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা আজকে মেক করেছি, যেন আপনাদের উপকারে আসে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যে ড্রাইভটা খুলতেছি আমি, এই ড্রাইভটা হচ্ছে আমার প্রবলেম ছিল, এটা অ্যালার্ম 29 ছিল, তার মানে ওভার হিটেড অ্যালার্ম ছিল, যার কারণে আমি এই ড্রাইভটাকেই খুলবো। এই ড্রাইভটাকে খুলে এটা আমি প্রপারলি স্টেপ বাই স্টেপ যে ক্লিনিং করা প্রয়োজন সেই ক্লিনিংটাই করব। সেজন্য আমি এই ড্রাইভটা সিলেক্ট করে নিয়েছি। এটাকে কন্টিনিউ অ্যালার্ম আসতো, ওভার টেম্পারেচার ওভার টেম্পারেচার ওভার টেম্পারেচার। সুতরাং এই ওভার টেম্পারেচার প্রবলেম সলভ করার জন্য আমি এই ড্রাইভটা খুলবো। এখন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই খুলতেছি। খোলা শেষ, কানেকশনগুলো ডিসকানেক্ট করে দিলাম। দেখেন আপনারা হচ্ছে ড্রাইভটা খুলে ফেলছি আমি। ড্রাইভটা আপনি দেখতে পারেন যে কি পরিমাণ ডাস্ট জমে গেছে প্যানেল আমাদের হচ্ছে ফ্যান সাইডে। ফ্যান সাইডে প্রচুর ডাস্ট। এখন আমরা এটাকে উপরে যে অ্যাসেম্বলিংটা আছে, ফুল অ্যাসেম্বলিংটা খুলে ফেলবো। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি বুঝবেন না যে আসলে কোন স্ক্রুগুলো খুললাম বা কোন অ্যাসেম্বলিং খুললাম, কোনটার পর কোনটা, এটা আপনি সহজে বুঝতে পারবেন না। সুতরাং পুরো ভিডিওটা দেখলে আপনারা এই ড্রাইভ সম্পর্কে ফুল একটা আইডিয়া পেয়ে যাবেন। দেন আপনি যদি একটা VFD খোলেন এবং ফুল ক্লিনিং প্রসিডিউরটা আপনি যদি দেখে যান, তাহলে আপনি নিজে একা একাই করতে পারবেন। সুতরাং আপনি কেউ ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। দেন আমরা অ্যাসেম্বলিং পুরোটা খুলে ফেললাম। উপরে যে অ্যাসেম্বলিংটা ছিল, প্লাস্টিক যে অ্যাসেম্বলি, এবং পুরো সার্কিটটা দেখেন আপনি কি পরিমাণ ডাস্ট জমে গেছে হিটসিং টিউবের ভিতরে। হিটসিং যে ম্যাটেরিয়ালটা আছে এখানে জমছে, তার ফ্যানটা দেখেন ফুল ব্লক হয়ে গেছে, প্রচুর পরিমাণ ডাস্ট জমে গেছে, যার কারণে এই প্রচুর ভালোভাবে বাতাস দিতে পারে না প্যানেলের সাইড, আপনার হচ্ছে যে সার্কিটের দিকে, পিসিবির দিকে যখন ঠিকমতো কুলিং এয়ার না যাবে, তখন এটা ওভার হিটেড হয়ে ম্যাল ফাংশনিং করবে না, ওভার হিটেড হয়ে টেম্পারেচার অ্যালার্ম জেনারেট করবে এবং এটা আপনার অপারেশন বন্ধ করে দেবে। সুতরাং এখন আমরা কি করব, এটাকে স্টেপ বাই স্টেপ খুলে ক্লিন করার জন্য আগাচ্ছি। এখন দেখেন আমরা হচ্ছে মেইন যে সার্কিট আছে, মেইন সার্কিট স্ক্রুগুলো খুলতেছি। তার মেইন সার্কিটের স্ক্রু যদি না খুলি আমরা এটা পার্ট বাই পার্ট করতে পারবো না, ফুল পোর্শনটাকে আমি ডিভাইডেড করে ফেলতেছি। এখন যেটা আমি খুলতেছি সেটা হচ্ছে IGBT, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এটা খুবই সেন্সিটিভ একটা ডিভাইস এই ড্রাইভের জন্য। উপরে একটা পার্ট কভার একটা স্ক্রু দিয়ে আটকানো থাকে, স্ক্রুটা খুলে ফেললাম। দেন হচ্ছে আমরা এই অ্যাসেম্বলিং পার্ট থেকে সার্কিটটাকে আলাদা খুলবো।
এখন যে স্ক্রুটা খুলতেছি এটা হচ্ছে মেইন অ্যাসেম্বলিং পার্টের সঙ্গে আপনার হিট সিঙ্কের যে একটা কানেকশন আছে এটা স্ক্রু দিয়ে লাগানো আছে, এই স্ক্রুটা খুলতে হবে, দেন আমরা সার্কিটটা আলাদা করতে পারবো। এখনও আলাদা করতে পারবো না বিকজ একটা ফ্যানের কানেকশন আছে, কুলিং ফ্যানের কানেকশন আছে। আমরা কুলিং ফ্যানের কানেকশনটা খুলবো এখন, যে রাইট সাইডে একটা কুলিং ফ্যানের কানেকশন আছে। কুলিং ফ্যানের কানেকশনটা খোলা শেষ, দেন আমরা একটা মেল ফিমেল কানেক্টর দিয়ে লাগানো থাকে, একটু খুলে ফেললাম। দেখুন আপনারা দেখেন কি পরিমাণ ডাস্ট জমে গেছে, এই ক্যাপাসিটরগুলো দেখেন প্রচণ্ড পরিমাণ ব্ল্যাক পার্টিকেলে জমে গেছে, যেটা কিনা আপনার সার্কিটের জন্য প্রচণ্ড হার্মফুল। আমি ক্যাপাসিটর বডিতে শুধু দেখালাম, বাট সমস্ত পোর্শনে আটকে গেছে, প্রচণ্ড ডাস্ট। আপনি দেখেন হিটসিংটা কী পরিমাণ, যেখানে কুলিং ফ্যানটা বসানো থাকে, এবং প্লাস্টিক অ্যাসেম্বলিংটা দেখেন। আর যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা আইজিবিটি। আমরা এখন ফ্যানটা খুলে ফেলবো। হিটসিং থেকে যে অ্যাসেম্বলিংটা আছে, অ্যাসেম্বলিং থেকে আমরা ফ্যানটা খুলে ফেলবো। আর ফ্যানটাকে ক্লিন করতে হবে, তার হিটসিংটাকে ক্লিন করতে হবে, প্লাস্টিক যে অ্যাসেম্বলিং আছে এটাকে ক্লিন করতে হবে। আপনি দেখেন আমরা ফ্যানটা খুললাম, ফ্যানের ইনসাইডে দেখেন কী পরিমাণ ডাস্ট জমে গেছে, এই সবগুলো ব্ল্যাক পার্টিকেল ডাস্ট। এইগুলোর কারণে আপনার সার্কিটে ওই ফ্যানটা ঠিক মতো মুভ করতে পারেনি, ঘুরতে পারেনি, যার কারণে ফ্যানটা দেখেন প্রচণ্ড ব্ল্যাক পার্টিকেল বের হচ্ছে, ডাস্ট বের হচ্ছে। এগুলোর কারণে ফ্যানটা ঠিক মতো ঘুরতে পারে না আর চলতে পারে না, তখন ইনসাইডটা আপনার সার্কিটটা পিসিবিটা প্রচণ্ড ওভারহিটেড হয়ে অ্যালার্ম জেনারেট করে। এখন আমরা হিটসিং থেকে প্লাস্টিক যে অ্যাসেম্বলিং আছে অ্যাসেম্বলিটা খুলে ফেলবো প্রপারলি ক্লিন করার জন্য। আমরা যদি অ্যাসেম্বলিটা না খুলি তাহলে প্রপারলি ক্লিন হবে না। অ্যাসেম্বলি খুলে ফেলছি, দেখেন আপনারা প্লাস্টিক অ্যাসেম্বলি যেটা খুললাম হিটসিং থেকে সেপারেট করে ফেললাম, এটাকে প্রচণ্ড ডাস্ট জমে গেছে, এটাকে ক্লিন করবো আমরা স্টেপ বাই স্টেপ। এখন যে সামনে যে দেখছেন এটা হচ্ছে দেখেন ভিতরে যে পার্টগুলো প্রত্যেকটাই ব্ল্যাক পার্টিকেলে এবং ডাস্টে ব্লক হয়ে গেছে। এটা হচ্ছে আইজিবিটি, যেটা আগেই বলেছি আমি, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এটা সুইচিংয়ের জন্য ইউজ করা হয় ড্রাইভে, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা। আর হচ্ছে যে আমরা যে অ্যাসেম্বলিগুলো খুললাম হিটসিং প্লাস্টিক যে অ্যাসেম্বলিংটা পুরোটা আমরা পানি নর্মাল ওয়াটার, এটা ফ্রেশ ওয়াটারের মধ্যে 100% আমি চুবাই রাখলাম, এটাকে ক্লিন করতেছি একটা ক্লিন জুট দিয়া। আপনি যখন যে কোনো ধরনের ব্ল্যাক পার্টিকেল এবং ডাস্টকে আপনি ওয়াটারে চুবাবেন, দেখবেন যে ফুল পার্টিকেল যে ব্ল্যাক পার্টিকেলগুলো থাকে সুন্দরভাবে উঠে যাবে, কোনো ধরনের প্লাস্টিকে লেগে থাকবে না এবং ফুলটা ক্লিন হয়ে যাবে। আমরা প্রপারলি ক্লিন করতেছি যেন কোনো ধরনের ডাস্ট বা ব্ল্যাক পার্টিকেল এটার মধ্যে লেগে না থাকে। যতটুকু সম্ভব ভালো করে ক্লিন করবেন যেন কোনো ধরনের ডাস্ট জমে না থাকে বা ব্ল্যাক পার্টিকেল না থাকে। আমরা এটাকে ক্লিন করে এক সাইডে রাখলাম। দেন আমি হচ্ছে যে কুলিং ফ্যানটা ক্লিন করতেছি। কুলিং ফ্যান যদি আপনি ক্লিন না করেন, বাকি সব ক্লিন করেছেন বাট কুলিং ফ্যান ক্লিন করেন নাই, তার লাভ হবে না, বিকজ কুলিং ফ্যানটা তো ঘুরতে হবে, কারণ আপনার ডাস্টের কারণে আপনার কুলিং ফ্যানটা ব্লক হয়ে গেছে, এটা ঘুরতে পারবে না। সুতরাং আপনি ভুল করে আবার এই ফ্যানটাকে পানিতে চুবাবেন না, বিকজ পানিতে চুবালে এটা এখানে কয়েল আছে, কয়েলে পানি ঢুকে গেলে আপনি কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা শর্ট সার্কিট হয়ে কয়েলটা নষ্ট হয়ে যাবে, ফ্যানটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং পানিতে চুবানো থেকে বিরত থাকুন, যতটুকু বাইরে থেকে পারেন জুট দিয়ে একটু মুছে দিয়ে আপনাকে ক্লিন করে ফেলবেন। এখন আমরা এই সার্কিটটাকে পিসিবি সার্কিটটাকে ক্লিন করার জন্য, আমরা ওয়াশ করার জন্য 70% ইথানল ইউজ করছি এখানে। এটা আসলে লেখা আছে 70%, বাট আমি এখানে 100% নিয়েছি। 70% মানে এখানে 70% অ্যালকোহল, ইথানল আর 30% ওয়াটার আছে। আমি এটাকে ওয়াটার না দিয়ে 100% ইথানল ইউজ করেছি, বাট স্টিকারটা রংলি দেওয়া আছে 70%। আপনি এভাবে পুরো সার্কিটটাকে 100% ইথানল দিয়ে ওয়াশ করে নেবেন, আগে ভিজিয়ে নেবেন, দেন তারপরে টুথব্রাশ ইউজ করবেন। টুথব্রাশের মাধ্যমে আপনি প্রত্যেকটা ক্যাপাসিটর যে লেগ আছে, আইসির যে লেগ আছে, পিএফ ক্যাপাসিটর, রেজিস্টর, ট্রান্সফর্মার এবং কানেক্টরের যে লেগগুলো আছে, প্রত্যেকটা লেগ আপনাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ব্রাশ দিয়ে লেগগুলোকে ক্লিন করতে হবে। কোনো একটা লেগ আপনি মনে করেন যে ট্রানজিস্টর লেগগুলো খুবই ছোটো এবং ন্যানো টেকনোলজি, যদি এগুলো প্রপারলি ক্লিন না হয় সেক্ষেত্রে ব্ল্যাক পার্টিকেল কোনো একটা লেগ টু লেগ যদি শর্ট হয়ে থাকে তাহলে এটা মেল ফাংশনিং করবে আর কাজ করবে না। এমনও আছে যে শর্ট সার্কিটে হয়ে ব্রাস্ট হতে পারে। তো সেজন্য আপনাকে প্রপারলি ক্লিন করতে হবে। আপনি দেখেন কী পরিমাণ ব্ল্যাক পার্টিকেল ডাস্ট বের হয়ে যাচ্ছে, আমি যখন ব্রাশ দিয়ে ক্লিন করলাম এটাকে, আগের তুলনায় কত ক্লিন হয়ে গেল। এর পিছন ব্যাক পার্টটা করলাম, মানে সামনের পার্টটা সেমভাবে আপনারা ওয়াশ করবেন।
এটাকে আপনি অবশ্যই বারবার বলে দিচ্ছি, আপনাকে 100% ইথানল ইউজ করবেন। তাহলে এটাকে আপনি যখন ওয়াশ করবেন একটু পর এটা রেখে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি এটা এয়ারে চলে গেছে, কোনো ধরনের ময়েশ্চার গ্রো করে থাকবে না বা পানি জমে থাকবে না এখানে, অটোমেটিক্যালি এয়ার এনভায়রনমেন্টে চলে যাবে, মিশে যাবে এবং এটা শুকিয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা ভালো করে প্রত্যেকটা কানেকশন লেগগুলোকে 100% ট্রাই করতেছি যেন কোনো ধরনের ডাস্ট এবং পার্টিকেল লেগ টু লেগ শর্ট হয়ে না থাকে। সেই জন্য প্রপারলি ব্রাশ দিয়ে আমরা 100% ইথানল দিয়ে রেখে ক্লিন করার চেষ্টা করতেছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এক্স্যাক্টলি এভাবেই করবেন। আর ব্রাশটা যখন ইউজ করবেন বেশি জোরে চাপ দিবেন না, বিকজ ওই যে ন্যানো টেকনোলজির যে সার্কিটগুলো থাকে এটাকে খুবই সূক্ষ্ম থাকে। তো এখানে আমরা ক্লিন করার পরে দেখেন আমরা এখন এখানে একটা আমি ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি, এখানে 3.5 থেকে 4 বার একটা এয়ার প্রেশার নিয়েছি আমি। এয়ার প্রেশারটা হচ্ছে এলপি এয়ার প্রেশার, লো প্রেশার এয়ার। এটাকে সার্কিটটাকে ড্রাই করার কাজে ইউজ করা হচ্ছে। বাট আপনারা পারলে হট এয়ার ইউজ করবেন। কিছু হট এয়ার ব্লোয়ার আছে যেটাকে হট এয়ার দেয় ভিতর থেকে। তো এই ব্লোয়ারটা যদি আপনারা ইউজ করেন তাহলে সবথেকে বেটার। তার কারণ ইলেকট্রনিক সার্কিট যদি কোনো ধরনের ময়েশ্চার থাকে তাহলে কিন্তু পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে ব্রাস্ট হয়ে যাবে। সুতরাং এখানে কোনো ধরনের ময়েশ্চার থাকবে এটাকে ইনশিওর করতে হবে। আমি এখানে এলপি এয়ার ইউজ করছি 20 থেকে 25 PSI ইউজ করে এখানে ওয়াটারগুলো রিমুভ করার চেষ্টা করেছি এবং ড্রাই করার চেষ্টা করতেছি। এবং 100% ড্রাই না হলে আপনি কোনোভাবেই এটাকে মিনিমাম 3 থেকে 5 মিনিট ধরে আপনাকে এটা ড্রাই করতে হবে। আপনারা হট এয়ার ব্লোয়ার ইউজ করে এটাকে সার্কিটটাকে ড্রাই করবেন। দেখেন ফুললি ড্রাই করার পরে এটা 5 মিনিট ধরে ড্রাই করছি আমি, তারপর দেখেন ফুল ক্লিন হয়ে গেছে এখন 100% ফুল ক্লিন, দেখে মনে হচ্ছে একদম নতুন। সুতরাং আপনারা সেম এভাবেই পরিষ্কার করবেন যেন কোনো ধরনের ডাস্ট এবং না থাকে, ব্ল্যাক পার্টিকেল না থাকে। 100% কনফার্ম করবেন যেন এটা 100% ওকে আছে। দেন এরপরে আমরা যে হিট সিঙ্কটা আছে, হিট সিঙ্কটাকেও এয়ার দিয়ে ক্লিন করতেছি, এয়ার দিয়ে ড্রাই করতেছি যেন কোনো ধরনের ওয়াটার ইনসাইডে না থাকে। দেন প্লাস্টিক যে অ্যাসেম্বলি আছে এটাকেও এয়ার মারতেছি আমরা। দেন আমরা সমস্ত পার্টগুলো একসঙ্গে করেছি, সার্কিট, হিট সিঙ্ক, প্লাস্টিক অ্যাসেম্বলি, মেইন বডি অ্যাসেম্বলি, দেন কুলিং ফ্যান সবগুলো এক জায়গায় রেখেছি এবং আইজিবিটি সহ একসঙ্গে রেখেছি। এবং সবগুলো 100% ড্রাই হওয়া শেষ। আমরা এখন ফুল সেট আপ করবো। এখন তো প্লাস্টিক অ্যাসেম্বলির সঙ্গে আমাদের হিট সিঙ্কটাকে অ্যাসেম্বলিং করেছি এবং এখানে প্লাস্টিক অ্যাসেম্বলির সাথে হিট সিঙ্কটাকে স্ক্রু দিয়ে আটকানো থাকবে, এটা আমরা স্ক্রু দুটো লাগাই দিচ্ছি। আপনার পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না। সুতরাং কোনো একটা প্রশ্ন যদি আপনারা মানে কাটা পড়ে বা বাদ পড়ে যায় আপনি না দেখা, তাহলে সেক্ষেত্রে আপনি কোন পার্টটা কীভাবে খুললাম স্পেসিফিক আপনি বুঝতে পারবেন না। সুতরাং ফুল ভিডিওটাই স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে ফুল আইডিয়া চলে আসবে আপনাদের। তারপর আইজিবিটিটা লাগানো হচ্ছে, আইজিবিটিটা প্রপারলি লাগাইতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আইজিবিটির পিছনে একটা গ্লু থাকে, এই গ্লুটা আপনি লাগাই দিলে ঠিকঠাক মতো, তাহলে এই আইজিবিটিটা অংশটা লাগানো থাকে হিটসিঙ্কের সঙ্গে। আইজিবিটির প্রচুর মানে অনেক সুইচিং হয় তো, যার কারণে এটাকে প্রচণ্ড টেম্পারেচার রাইজ করে। এটা হিটসিঙ্কের সঙ্গে যদি প্রপারলি লিঙ্ক থাকে, লাগানো থাকে, তাহলে এটা হিটটা এখান থেকে রিডিউস হয়ে মানে হিটসিঙ্কটা টেনে নেবে আর কি। আমরা উপরে অ্যাসেম্বলিটা লাগাচ্ছি, আইজিবিটির যে উপরে কভারটা সেটা লাগাচ্ছি। এটা প্রপারলি টাইট দিতে হবে, টাইট না হলে প্রপারলি কাজ করবে না। মেইন সার্কিটের যে স্ক্রুটা সেটাও লাগাচ্ছি আমরা। এই স্ক্রুগুলো প্রপারলি টাইট দিতে হবে, প্রপারলি টাইট না হলে এই সার্কিটগুলো কাজ করবে না। উপরে কন্ট্রোল প্যানেলের সার্কিটের উপরে যে স্ক্রুটা সেটা লাগাচ্ছি। আপনি সার্কিটগুলো প্রপারলি না কানেকশন করলে সেক্ষেত্রে একটা লুজ কানেকশন থাকলে প্রবলেম। আপনি এখন যে স্ক্রুটা লাগাচ্ছে সেটা হচ্ছে মেইন হিটসিঙ্ক অ্যাসেম্বলির সঙ্গে মেইন কন্ট্রোল প্যানেলের স্ক্রু, এটাকে টাইট দিয়ে লাগাতে হবে এবং সবগুলা একটু ভালো করে টাইটেনিং চেক করে নিতে হবে যে প্রপারলি লাগলো কিনা। দেন ফুল সেটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুধু ফ্যানটা লাগাবো, কুলিং ফ্যানটা লাগাবো, যেটা কিনা ফুল সার্কিটটাকে কুলিং করবে।
ফ্যানটা আপনি যত চেষ্টা করেন অন্যদিকে লাগানোর লাগবে না, বিকজ এটা একটা নির্দিষ্ট এক সাইডে লকের মতো আছে, আপনি এই দিক ছাড়া অন্যদিকে যত চেষ্টা করেন লাগবে না। সুতরাং যে পাশে লাগবে আমরা ওই পাশে বসাই দিলাম। লক অটোমেটিক বসে গেছে। আমরা এখন ফ্যানটাকে মেল ফিমেল কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে দিব। আর ইম্পর্টেন্ট হচ্ছে এই ফ্যানের যে কানেকশনের যে ওয়্যারটা, এটা একটা মেল ফিমেল কানেক্টরের মাধ্যমে লাগানো হয়। তো এটা একটা কেবলটা লেইং করার একটা অপশন আছে, এখানে একটা ওয়ে দেওয়া আছে, একটা পাথ দেওয়া আছে। এই পাথটা দিয়ে আপনাকে কেবলটাকে লেইং করে নিতে হবে। আদারওয়াইজ যদি বাইরে বের হয়ে থাকে তাহলে প্রচুর একটা চাপা পড়বে সার্কিটে, এবং বাইরে অ্যাসেম্বলির সঙ্গে চাপা পড়লে তারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ঠিক রাইট অ্যাসেম্বলির সঙ্গে আপনার যে ওয়েটা আছে, পাথটা আছে, পাথ দিয়ে কেবলটা টেনে নিতে হবে, এবং এখানে মেল ফিমেল কানেক্টর আছে, এখানে লাগাই দিতে হবে। আমরা তাই করতেছি। মেল ফিমেল কানেক্টরের মধ্যে কানেক্ট করে দিলাম ফ্যানটাকে প্রপারলি রাইটলি, অ্যান্ড ফুল কানেকশন হয়ে গেছে। এখন দেখেন পুরো সেট আপ ফুল কমপ্লিট, একদম ফুল নিউ ইনটেকের মতো লাগতেছে। এখানে যে পরিমাণ ডাস্ট ছিল আর এখন নতুন হয়ে গেছে একদম। ফ্যানটা ক্লিন, পুরো সার্কিটটা একদম ঠিকঠাক মতো আছে। এখন আমরা কি করব, এই সার্কিটটাকে উপরে যে ফাইনাল যে অ্যাসেম্বলিটা পড়াই দিব। এসিমটা লাগানোর চেষ্টা করতেছি আমরা। ও আচ্ছা, অ্যাসেম্বলিটা লাগবে না, এখানে একটা স্ক্রু রয়ে গেছে, আর্থিংয়ের স্ক্রুটা খুলতে হবে। হ্যাঁ, এই স্ক্রুটা খুলতে হবে। স্ক্রুটা খুললে দেন আমরা ফাইনাল অ্যাসেম্বলিটা বসাতে পারবো। এখন বসে গেছে দেখেন অটোমেটিক্যালি। এখন আমরা এটা কানেকশন ফুল টাইটেনিং দেওয়ার পরে আমরা আবার রিকানেকশন করে আমরা এটাকে চালিয়ে দেখবো যে ঠিকঠাক মতো চললো কিনা। আমরা যখন খুলছিলাম তার আগে একটা অ্যালার্ম ছিল, অ্যালার্ম 29, মানে ওভার টেম্পারেচার অ্যালার্ম, যার কারণে চলতেছিল না ড্রাইভটা। আমরা খুললাম 100% ক্লিন করে, এখন আবার নতুন করে সেট করে চালাবো। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনি নিজে অনুভব করবেন যে প্ল্যান্টে যদি এই ধরনের কোনো অ্যালার্ম জেনারেট করে, অ্যালার্ম 29, তার মানে ওভার টেম্পারেচার অ্যালার্ম, আপনি অবশ্যই এটাকে খুলে এভাবে যদি স্টেপ বাই স্টেপ ক্লিন করে লাগান, অবশ্যই আপনার ড্রাইভটা লংজিভিটি বেড়ে যাবে। নতুন করে ড্রাইভটা ফুটবে না বা ব্রাস্ট হবে না, নতুন করে আপনাকে কিনতে হবে না। আমি যে থাম্বনেইলটা দিয়েছি যে নতুন কিনতে হবে না, এক্স্যাক্টলি তাই হবে যদি আপনি এইভাবে প্রপারলি ক্লিন করতে পারেন। আপনি এক ড্রাইভ লংজিভিটি অনেক দিন চলে যাবে, অনেক দিন পর্যন্ত চালাতে পারেন। এখন আমরা এলসিপিটা লাগাবো। এলসিপি হচ্ছে লোকাল কন্ট্রোল প্যানেল, যে প্যানেল ডিসপ্লেটা লাগাচ্ছি। দেন আমরা হচ্ছে কানেক্টর যে কভার বক্সটা অ্যাসেম্বলিটা লাগাই দিচ্ছি। লাগানোর পরে লাগানো শেষ। এখন আমরা এটাকে ফিটিং করব। চলুন আমরা ফিটিং করি। দেন ফিটিং করা শেষ। এখন আমরা হচ্ছে এটাকে চালিয়ে দেখবো যে আসলে ফ্রিকোয়েন্সি যে আমরা এতক্ষণ যে চালালাম অ্যালার্ম আসে নাকি প্রবলেম সলভ হলো। এখন আমরা অটোতে দিব বা হ্যান্ড মোডে দিব, দেখুন একটা ফ্রিকোয়েন্সি রান হচ্ছে, তার মানে আমরা যে কাজটা করছি কাজটা সাকসেসফুলি ডান হয়েছে। এখন অফ করে দিলাম। রাইট, আমরা অটো মোডে দিয়ে রাখলাম, প্রসেস ধরুন।